আসসালামু আলাইকুম। মৃত্যুর পর আত্মা এসে মানুষের প্রতি প্রতিশোধ নেয়, এটা তো শুনেছেন। তবে কোনো সাধারণ মানুষ মৃত আত্মার উপর প্রতিশোধ নেয় এমন উদ্ভট আজগুবি গল্প কি কখনো শুনেছেন? নতুন বাড়িতে শিফট হওয়ার পর একে একে নরিওর পরিবারের সকল সদস্যরা মরতে শুরু করে। প্রথমে বাবা, এরপর দাদা, ছোট ভাই, বোন এবং মা। এই 5 জনের মৃত্যু ঘটে ওই বাড়িতে থাকা এক মোটা কুৎসিত ভূতের কারণে, যার নাম ছিল সায়ুরি, যার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবার খেপে যায় নরিওর পাগল দাদি। এখন দেখার বিষয় হলো দুজন সাধারণ মানুষ এত শক্তিশালী এক আত্মার সাথে কিভাবে পারবে, এছাড়া যার জীবনই নেই তার প্রতি প্রতিশোধও বা তারা কিভাবে নিবে। চলুন কোনো রকম দেরি ছাড়াই এই প্রশ্নের উত্তর জানা যাক আজকের এই জাপানিজ হরর মুভিতে, যার নাম হাউস অফ সায়ুরি। গল্পের শুরুতে আমরা এক জাপানিজ পরিবারকে দেখতে পাই। রাতের বেলা যে পরিবারের গৃহিণী খাবার নিয়ে একটা ঘরের সামনে যায়। এই খাবারগুলো ছিল সবই ফাস্ট ফুড। এখন সে ওই ঘরের দরজার সামনে বসে খুবই ভয়ে ভয়ে বলতে থাকে যে সে একবার হলেও তার পরিবারের সাথে খাবার খেতে বাইরে আসতে পারে। সে এই কথা বলা মাত্রই ঘরের ভেতরে থাকা ব্যক্তি দরজার উপর কিছু একটা ছুঁড়ে মারে, যার শব্দ শুনতে পাই নিচে বসে থাকা ওই মহিলার হাজবেন্ড এবং মেয়ে। আমরা বুঝতে পারি মহিলাটি এখানে তার বড় মেয়েকে বাইরে ডাকছিল একসাথে খাবার খাওয়ার জন্য। মেয়েটি ছিল অনেক বেশি মোটা এবং কুৎসিত দেখতে। মায়ের এইভাবে বারবার ডাকায় সে বিরক্ত হয়ে দরজা খোলে এবং বেরিয়ে আসে একটা ক্রোবার হাতে এবং সেটা তুলে ধরে তার মায়ের দিকে। তখন তার মা ভয়ে পিছে সরে যায় এবং তাকে সায়ুরি বলে ডাক দেয়। আমরা বুঝতে পারি এই মেয়েটির নাম ছিল সায়ুরি। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে জাপানের আরও একটি পরিবারের সাথে আমরা পরিচিত হই। যে পরিবারটা ছিল ভীষণ হাসি খুশি পরিবার। এই পরিবারে ছিল দাদা দাদি, বাবা মা এবং 3 ছেলে মেয়ে। বাবা আকিও অনেক কষ্টের পর ফাইনালি সে তার স্বপ্নের বাড়ি কিনতে পেরেছিল, যে বাড়িতে এখন সকলের আলাদা আলাদা রুম থাকবে। এটা ভেবেই তারা ভীষণ খুশি ছিল, আর এই খুশি সে তার পুরো পরিবারের সাথে ভাগ করে নিচ্ছিল। তার 2 জন ছেলের নাম নরিও এবং সুন। সেই সাথে একজন মেয়ে ছিল যার নাম কাইকো। তার মা অর্থাৎ হারুয়ের ভুলে যাওয়ার রোগ ছিল। সে তো মাঝে মাঝে নিজের নাতি নাতনিকেও চিনতে পারত না, শুধুমাত্র চিনতে পারত তার হাজবেন্ডকে। পুরো পরিবারের জন্যই এটা ছিল একটা স্বপ্নের বাড়ি, যে কারণে তারা সকলে ভীষণভাবে এক্সাইটেড ছিল, বিশেষ করে কেইকো। তাই তো কেইকো বাড়িতে ঢোকা মাত্রই দৌড়ে গিয়ে নিজের পছন্দের ঘরটি বেছে নেয়। এর উপরের ফ্লোরের একই সাইডের ঘর নিতে চলেছিল তার 2 ভাই, অর্থাৎ নরিও এবং সুন। আর এখানেই কেইকোর ঘর দেখে আমরা বুঝতে পারি এটা আর কারণ নয়, বরং গল্পের শুরুতে দেখানো ওই ভয়ানক সায়ুরির রুম ছিল। অর্থাৎ এই পুরো বাড়িটিই ছিল সায়ুরিদের, যে ব্যাপারে না জানা সকলে সকলের রুম নিয়ে ভীষণ খুশি ছিল। তবে সুন এবং নরিও যেহেতু একই রুমে থাকতে চলেছিল, তাই সুন নিজের জিনিসপত্র নিয়ে উপরের তলার দিকে এগোতে থাকে। তবে উপরের রুমে যাওয়ার আগে কেইকোর ঘর বাঁধত, অর্থাৎ সায়ুরির ঘর, যার সামনের করিডর দিয়ে যেতে সুন অনেক ভয় পাচ্ছিল, যেটা বুঝতে পেরে নরিও নিচে নেমে আসে এবং সুনকে সাহস দেওয়ার জন্য সেখানে থাকা লাইটটি জ্বালিয়ে দেয়। তবে অদ্ভুত ব্যাপার হলো লাইটগুলো ফ্লিকার করছিল। হতে পারে অনেক পুরনো বাসা বলেই হয়তো বা লাইটগুলো ফ্লিকার করছে। এটা ভেবে নরিও সুনকে নিয়ে চলে আসে নিজেদের ঘরে। এই ঘরটাও খুব সুন্দর ছিল। এত বড় রুমের সাথে এত বড় ব্যালকনি পেয়ে নরিও তো ভীষণ খুশি ছিল। তবে ছোট্ট সুন নতুন বাড়িতে এসে অতটাও এক্সাইটেড ছিল না। সেই বাড়ির পাশে থাকা একটা ছোট্ট ঘর দেখিয়ে জিজ্ঞাসা করে এটা কি। এটা ছিল পানির সাপ্লাইয়ের ঘর। এখন যে যার মতো ঘর গুছিয়ে চলে আসে খাবার খেতে, যেখানে আকিও বলে যে ডাইনিং টেবিল হলো পুরো পরিবারের এক হওয়ার জায়গা। তাই সে নতুন বাড়িতে এসে প্রথমেই কিনেছে একটা ডাইনিং টেবিল। সকলে মিলে একসাথে খাবার খাচ্ছিল। তবে সুনের কেন জানি এই বাড়িটা ভালো লাগছিল না। সে তার পুরনো বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে। তখন তাদের দাদা বলে যে সে আকিওর উপর অনেক বেশি কৃতজ্ঞ, কেননা সে তাদেরকে একটা শান্তির জীবন প্রোভাইড করেছে। নাতি নাতনি এবং নিজের স্ত্রীর সাথে সে খুব সুন্দর এবং খুশি একটা জীবন অতিবাহিত করছে। বাবার মুখে নিজের জন্য এমন কথা শুনে আকিও অনেক ইমোশনাল হয়ে পড়ে। তবে অদ্ভুত ব্যাপার হলো আকিওর মা অর্থাৎ হারুয়ে অদ্ভুতভাবে উপরের ঘরের দিকে তাকিয়েছিল, যেন সে সেখানে কিছু একটা দেখতে পারছিল, যে ব্যাপারটা নরিও লক্ষ্য করে। তাই সে তার দাদিকে খাবার খেতে বলে। তখন তার মা বলে যে এখন তো তার দাদি অনেক নরম হয়ে গিয়েছে,
অল্প বয়স থাকাকালীন সে তার দাদিকে দেখে ভীষণ ভয় পেত, কেননা সে শারীরিকভাবে অনেক বেশি স্ট্রং ছিল। এমনকি ছোটবেলাতে ঘুম থেকে উঠিয়ে সে কাইকো এবং নোরিওকে নিয়ে যেত ট্রেনিং দিতে। তখন কাইকো এবং নোরিও তাদের বাবাকে ধন্যবাদ জানায় তাদেরকে এই ট্রেনিংয়ের হাত থেকে বাঁচানোর জন্য। এখন এইসব নিয়ে হাসি মজার মাঝেই আকিওর কাছে তার অফিস থেকে কল আসে, তাই তো সে না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখনও আমরা লক্ষ্য করতে পারি যে দাদি বারবার উপরের দিকে তাকাচ্ছিল। এখন ওই দিন রাতে বাড়ির পরিবেশ বেশ থমথমে হয়ে ওঠে। সুন নিচে গিয়েছিল ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুম থেকে বের হয়ে সে উপরে যাবে, তার আগেই সে কাইকোর রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এমন সময় উপর থেকে নোরিও তাকে ডাক দিলে সে এই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে উপরে চলে যায়। উপরে ব্যালকনির সামনে বিছানা রেডি করে রেখেছিল নোরিও, যেখানে শুয়ে তারা দুই ভাই খুব সুন্দর দৃশ্য দেখতে পায়। আমরা বুঝতে পারি সুন এবং নোরিওর সম্পর্ক খুবই ভালো ছিল। বিশেষ করে নোরিও সুনকে খুবই ভালোবাসত। এদিকে তাদের বোন অর্থাৎ কাইকোকে ওই রাতে আমরা ঘুমাতে দেখতে পাই, যেখানে হঠাৎই তার ঘরে থাকা টিভিটি আপনা আপনি চলতে আরম্ভ করে, যার আওয়াজের কারণে কাইকোর ঘুম ভেঙে যায় এবং সে টিভিটি বন্ধ করে আবারও শুয়ে পড়ে। তখনই আমরা তার পেছনে সায়ুরিকে দেখতে পাই। দৃশ্য চলে আসে পরদিন সকালে ব্রেকফাস্টের টেবিলে, যেখানে কাইকোর শরীর বেশ খারাপ লাগছিল। এর কারণ জিজ্ঞাসা করলে কাইকো বলে যে কাল হয়তোবা রুম পরিষ্কার করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। এখন এই ব্রেকফাস্টের মাঝেই কাজের তাড়া থাকার কারণে আকিও তখনই বেরিয়ে যেতে চায় অফিসের উদ্দেশ্যে। এর কারণ হিসাবে সে বলে নতুন বাড়িতে এসে সে কাজের আরো বেশি স্পৃহা পাচ্ছে, যাতে করে সে আরো টাকা উপার্জন করতে পারে এবং এই বাড়িটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে। একথা বলে সে অফিসের জন্য বেরিয়ে যায়। তার সাথে বেরিয়ে যায় ছেলে মেয়ে তিনজনও। তারা তিনজনই বাবাকে বিদায় জানিয়ে চলে যায় স্কুলে, যেখানে আমরা নোরিওর ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই। ক্লাসরুমে নোরিওর অনেক বেশি ঘুম পাচ্ছিল, যেন সে সব সময় ক্লান্তি অনুভব করছে, যে ব্যাপারটা তার ক্লাস টিচারেরও চোখ এড়ায় না। ক্লাস শেষে নোরিও তার বন্ধুদের সাথে ছিল, তখন আমরা একজন মেয়েকে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে নোরিওকে দেখছিল। অনেক সাহসের পর ফাইনালি মেয়েটি নোরিওর সাথে কথা বলতে আসে। মেয়েটির নাম ছিল সুমিদা। সে নোরিওর নিচের ক্লাসে পড়ত। সে এখানে নোরিওর কাছে জানতে চায় যে নোরিওর সাথে অদ্ভুত কিছু ঘটেছে কিনা, তাকে দেখতে বেশ ক্লান্ত লাগছে। নোরিও উত্তরে বলে সে গতকালই নতুন বাড়িতে উঠেছে, এ কারণেই হয়তোবা এমনটি লাগছে। নতুন বাড়ির কথা শুনে সুমিদা তার দিকে এগিয়ে আসে এবং বলে সে যেন সাবধানে থাকে। একথা বলেই সুমিদা সেখান থেকে চলে যায়। নোরিও কিছুই বুঝে উঠতে পারে না। দৃশ্য চলে যায় ওই দিন রাতে। ওই দিন রাতেও কাইকোর ঘরের টিভি আপনা আপনি চলতে শুরু করে, যা দেখে কাইকো এবারও টিভিটি বন্ধ করতে যায়। তবে অদ্ভুত ব্যাপার, এবার টিভিটি কিছুতেই বন্ধ হচ্ছিল না। তখনই কাইকো লক্ষ্য করে তার থেকে কিছুটা দূরে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, যে কিনা তার দিকে এগিয়ে আসে এবং আচমকাই সায়রির হাত কাইকোকে ধরে বসে। ওই সময় অন্যদিকে সুনের ঘুম ভেঙে যায়। তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, তাই সে নোরিওকে ডাকতে থাকে। তবে নোরিও না উঠলে সুন একাই চলে যায় নিচে ওয়াশরুমে। তবে সিঁড়ি থেকে নামতেই সে নিজের ডাক শুনতে পায়। পিছে তাকিয়ে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে কাইকো, যে কিনা অদ্ভুতভাবে কোনো একদিকে তাকিয়েছিল। সুন তার কাছে এগিয়ে যায় এবং তাকে ডাকতে থাকে। তখন আস্তে আস্তে করে সুনের মাথায় হাত রাখে কাইকো, আর এরপর আচমকাই তার মাথা একটা দেওয়ালের সাথে আঘাত করে। এর ফলে সুন চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। তার এই কান্নার আওয়াজ শুনে সেখানে ছুটে চলে যায় নোরিও। সে দেখতে পায় সুনের নাক ফেটে গিয়েছে। সে কাইকোকে জিজ্ঞাসা করতে থাকে যে সে এটা কেন করলো। তখনই আচমকা কাইকো নিজেও নিজের মাথা ওই পিলারেই আঘাত করে। এর ফলে কাইকোর মাথা ফেটে যায় এবং তার হুঁশ ফিরে আসে। এরই মাঝে সেখানে ছুটে চলে আসে তাদের বাবা মা। দুই ছেলেমেয়ের এই অবস্থা দেখে আকিও তখনই চলে যায় গাড়ি বের করতে। তাদেরকে হসপিটালে নিতে হবে। তখন সেখানে হারুয়ে এবং তার হাজবেন্ডও চলে এসেছিল। হারুয়ে এখানে দূরে আয়নায় নিজের পেছনে সায়রির আত্মাকে দেখতে পায়, যে কিনা পরক্ষণেই গায়েব হয়ে যায়। পরদিন আমরা নোরিওর স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে সুমিদা ছাদে বসে একটা লাভ স্টোরি পড়ছিল। তখনই সেখানে নোরিও আসে তার সাথে কথা বলতে। আমরা বুঝতে পারি নোরিও মনে মনে সুমিদাকে পছন্দ করতে শুরু করেছিল, যেটা সে সুমিদাকে বলে না, বরং সে তো গতরাতের ঘটনা তাকে খুলে বলে। যেখান থেকে আমরা জানতে পারি গতরাতের ঘটনার ব্যাপারে কাইকোর কোনো কিছুই মনে নেই। ডক্টরের মতে তার হয়তোবা স্লিপ ওয়াকিং এর প্রবলেম আছে। পরিবেশ পরিবর্তনে তার স্ট্রেস বাড়ার কারণেই হয়তোবা এমন ঘটনা ঘটেছে।
তবে সুমিতা নরিওকে আবারও বলে সাবধানে থাকতে। নরিও তাকে জিজ্ঞাসা করে সে কি অদ্ভুত কিছু অনুভব করছে অথবা সে কি কোনো কিছু জানে। সুমিতা এই কথার কোনো সোজা উত্তর দেয় না। সে শুধুমাত্র বলে সম্ভব হলে নরিওর পরিবার যেন এই বাড়িটি ছেড়ে দেয়। নরিও নিজেও জানতো যে এটা সম্ভব নয়, কেননা এই বাড়িটি ছিল তাদের স্বপ্নের বাড়ি। তার বাবা তার পুরো সঞ্চয় দিয়ে এই বাড়িটি কিনেছিল। এখন ওই দিন স্কুল থেকে বাড়ির সামনে পৌঁছাতেই নরিও দেখতে পায় সেখানে একজন মহিলা তাদের বাড়ির ভেতরে উকিঝুঁকি মারছে। নরিও এই ব্যাপারে জিজ্ঞাসা করলে মহিলাটি জানায় তার নাম অরা। সে পাশের বাড়িতেই থাকে। এই বাড়িতে কেউ কখনোই বেশি দিন টিকতে পারে না, তাই নরিওর সাথেও যদি কোনো খারাপ ঘটনা ঘটে তাহলে সে যেন অরাকে জানায়। অরা এই ব্যাপারে ভালো একজন লোকের সন্ধান জানায়। নরিও এখানে কোনো কিছু না বলেই ভেতরে চলে আসে। ওই রাতে সকলে একসাথে খাবার খাচ্ছিল, যেখানে সুন কাইকোকে বলে সে গত রাতে একজন মনস্টারে পরিণত হয়েছিল। কাইকো এখানে তাকে সরি বলে, সেই সাথে সে তাকে একটা গেম কিনে দিবে বলেও প্রমিস করে, যেটা শুনে সুন খুশি হয়ে যায় এবং বলে সে মনস্টার হলেও কিউট আছে। এই নিয়ে পরিবারের সবাই হাসাহাসি করছিল। এমন সময় হঠাৎই কাইকো বমি করে দেয়, যেটা পরিষ্কার করতে যায় তার মা। তখনই কাইকো তার উপরেও বমি করে দেয়। এর কারণ কাইকো নিজেও বুঝে উঠতে পারছিল না। এখন ওই রাতে এক ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় আকিওর। হয়তোবা সে নিজের পরিবারকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল, তাই তো সে চলে যায় তার ছেলে মেয়েকে চেক করতে। প্রথমে সে নরিওদের ঘরে যায়। সেখানে নরিও এবং সুন ঘুমিয়েছিল, যা দেখে সে চলে আসছিল। এমন সময় সে দেখতে পায় কাইকোর ঘরের দরজা আপনা আপনি খুলে গিয়েছে এবং ভেতরে টিভি চলছে। তাই তো সে এগিয়ে যায় কাইকোর ঘরের দিকে, যেখানে সে টিভির সামনে কাইকোকে অদ্ভুতভাবে বসা অবস্থায় দেখতে পায়। তবে রুমে প্রবেশ করতেই সে হতবাক হয়ে যায়, কেননা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল চিপস, সেই সাথে নানা রকম ফাস্টফুডের প্যাকেট। এ যেন অতীতের সেই সায়োরির রুম। আকিও কাইকোকে ডাকতে তার দিকে এগিয়ে যেতে শুরু করে। এমন সময় তার পাশে আমরা ওই ছোট্ট মেয়েটিকে দেখতে পাই, যার উপস্থিতি আকিও টের পায়। তবে সে সেদিকে ঘুরতেই চমকে ওঠে, কেননা ওই বাচ্চা মেয়েটি পরিণত হয়েছিল সায়োরিতে, যে কিনা আচমকাই আকিওর মাথায় আঘাত করে ওই ক্রোবার দিয়ে, যার ফলে আকিও গিয়ে পড়ে কাইকোর কাছে। তবে কাইকোর তো কোনো হুঁশই ছিল না, সে তখনও টিভি দেখে যাচ্ছিল। পরদিন সকালে আকিওকে খুঁজতে খুঁজতে তার স্ত্রী মাসাকো চলে আসে কাইকোর রুমে। সেখানে সে কাইকোকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়, যার কিছুটা দূরেই পড়েছিল আকিও। আকিও তো নয়, বরং আকিওর লাশ। হাজবেন্ডের এই অবস্থা দেখে মাসাকো ভীষণভাবে ভেঙে পড়ে এবং কাঁদতে আরম্ভ করে। অন্যদিকে তখনও পর্যন্ত ঘুমিয়েছিল কাইকো। ওই দিনই আকিওর ফিনারেলের আয়োজন করা হয়, যেখানে বাকি সকলের সাথে উপস্থিত ছিল কাইকো। কাইকো বুঝতে পারছিল না যে তার সাথে কি ঘটছে। গতকাল রাতে তার বাবা তার রুমেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে, যে ব্যাপারে তার কোনো কিছুই মনে নেই। ব্যাপারটা নিয়ে কাইকো এত বেশি ভেঙে পড়েছিল যে সে সিদ্ধান্ত নেয় যে সে ওই ঘরে আর থাকবে না। এখন তারা টেবিলে বসে তাদের বাবার ব্যাপারে আলোচনা করছিল, যে মানুষটার কখনো জ্বরই হয় না সে কিভাবে হার্ট অ্যাটাকে মারা গেল। এসব নিয়ে কথা বলার সময় হঠাৎই হারুয়ে তার ছেলেকে ডাকতে আরম্ভ করে যে সে কেন এখনো খেতে আসেনি। তখন নরিও তাকে মনে করিয়ে দেয় যে তার ছেলে মারা গিয়েছে। যা শোনা মাত্রই আচমকা হারুয়ের কিছু একটা যেন হয়ে যায়। সে আচমকাই নরিওর উপর আক্রমণ করে তার মাথা টেবিলের সাথে চেপে ধরে এবং বলতে থাকে যে তার কত বড় সাহস, আকিওর বাবা মায়ের সামনেই আকিও মারা গিয়েছে এটা বলছে। এই ঘটনায় কাইকো আরো বেশি ভয় পেয়ে গিয়েছিল। এখন হারুয়েকে কোনো মতে শান্ত করে ঘুম পাড়িয়ে রাখা হয়, যেখানে বসে তাদের দাদা চেষ্টা করছিল তাদের সবাইকে হাসি খুশি রাখার। অন্যদিকে কাইকো ছিল একদমই আলাদা অন্য রুমে। সে মূলত সায়োরির রুম থেকে নিজের জিনিসপত্র তার সামনের রুমে ট্রান্সফার করছিল। এখন থেকে সে এই রুমেই থাকবে। এরই মাঝে আচমকাই সে সায়োরির রুম থেকে কারোর একটা হাসির শব্দ শুনতে পায়। এই হাসির শব্দটা বেশ ভয়ানক ছিল। সে দেখার চেষ্টা করে ওই ঘরে কে আছে। এমন সময় দরজায় এক ভয়ানক কালো হাতকে দেখা যায়। সেই সাথে আমরা সায়োরিকেও দেখতে পাই, যাকে দেখা মাত্রই কাইকো এত বেশি ভয় পেয়ে যায় যে সে দ্রুত দরজা আটকে দেয়। পরদিন স্কুলের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে নরিও ছাদে একা একা বসেছিল। তার কাছে আসে সুমিতা এবং তাকে তার বাবার মৃত্যুর জন্য সমবেদনা জানায়। সুমিতার মধ্যে একটা আফসোস ছিল
সে এখানে জানায় নতুন বাড়িতে শিফট হওয়ার পর থেকে সে নরিওর আশেপাশে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছিল। এ কারণেই সে তাকে লুকিয়ে লুকিয়ে দেখত এবং সেদিন তাকে সাবধান করতে এসেছিল। তবে তার আফসোস সে নরিওকে এই ব্যাপারে আগে থেকে বলেনি। সে যদি বলতো তাহলে হয়তোবা নরিও তার বাবাকে বাঁচিয়ে নিতে পারত। নরিও জিজ্ঞাসা করে যে মেয়েটি কি এখনো তার আশেপাশে আছে। উত্তরে সুমিদা হ্যাঁ বলে। তবে নরিও খুব একটা এইসবে বিশ্বাস করত না, তাই সে সুমিদাকে এইসব নিয়ে টেনশন করতে নিষেধ করে। ওই দিন রাতে ডিনারের সময় নরিও যায় কাইকোকে খাবারের জন্য ডাকতে। তখন আমরা দেখতে পাই কাইকো তো নিজেকে এই ঘরের মধ্যে বন্দি করে ফেলেছিল, ঠিক সায়ুরির মতো করে। শুধুমাত্র তাই না, তার ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল অনেকগুলো চিপসের প্যাকেট এবং সে বসেছিল একটা বেসবল ব্যাট নিয়ে। নরিও মনে করে হয়তোবা কাইকো তার বাবার মৃত্যুতে অনেক ভেঙে পড়েছে, তাই সে তাকে খুব একটা জোর করে না। এখন খাবার টেবিলে সে সকলের উদ্দেশ্যে একটা প্রস্তাব রাখে যে তারা তাদের পুরনো অ্যাপার্টমেন্টে ফিরে যেতে পারে। সেখানেই তারা খুশি ছিল। এই ব্যাপারে সম্মতি ছিল সুনেরও। সেই সাথে তাদের দাদাও এই ব্যাপারে অসম্মতি জানায় না। তবে নরিওর মা ভীষণ রেগে যায় এবং বলে যে তার স্বামী বেঁচে থাকলে সে কখনোই এই বাড়ি ছেড়ে যেত না। আকিও চাইতো তারা যেন এই বাড়িতে হাসি খুশি ভাবে থাকে। একথা বলেই সে কাঁদতে আরম্ভ করে, যা দেখে তারা তখনের মতো এই টপিকে কথা বলা বন্ধ করে দেয়। তখনই হঠাৎ হারুয়ে উপরের দিকে তাকিয়ে বলে হাসাহাসি বন্ধ করতে, যা শুনে তারা একটু অবাক হয়ে যায়। তবে আরো অবাক করা বিষয় হলো হারুয়ের পাশাপাশি এখন দাদাও যেন উপরে কারোর উপস্থিতি দেখতে পারছিল। এদিকে একা বসে কাইকো শুনতে পাই ওই ভয়ানক হাসির আওয়াজ, যা ভেসে আসছিল সায়রির রুম থেকে। পরদিন সকালে ঘুম ভাঙতেই নরিও যায় ব্যালকনিতে, যেখানে সে দেখতে পায় বাইরে ওই পানির লাইনের কাছে তার দাদা বসে মাটি খুঁড়ছে। এই দৃশ্য দেখে নরিও ছুটে চলে যায় তার দাদার কাছে। হাত দিয়ে সে পাগলের মতো করে মাটি খুঁড়ছিল, যার ফলে তার হাতের নখ, হাতের আঙুল ভেঙে যাচ্ছিল। নরিও এবং তার মা তাকে আটকাতে না পারলেও সেখানে যখনই হারুয়ে আসে তখনই সে থেমে যায় এবং হাসতে হাসতে হারুয়ের দিকে এগোতে থাকে। সেই সাথে জিজ্ঞাসা করতে থাকে যে আকিও কোথায়। এমন সময় আচমকা সে সেখানেই মাটিতে পড়ে যায়। তারা বুঝতে পারে না যে কি হলো। এদিকে মানসিকভাবে অসুস্থ হারুয়ে বুঝতেই পারে না যে তার স্বামী কেন মাটিতে লুটিয়ে পড়েছে। ওই সময় সুন লক্ষ্য করে উপর থেকে খুব অদ্ভুতভাবে এই জিনিসগুলো দেখছে কাইকো। পরবর্তী দৃশ্যে আমরা আবারও তাদেরকে ফ্যামিলি ডিনারে দেখতে পাই, যেখানে হারুয়ে বসে তার ছেলে এবং সন্তানকে ডাকছিল খাবার খাওয়ার জন্য। আমরা দেখতে পাই সেখানে আকিওর পাশে তার বাবার ছবি রয়েছে, অর্থাৎ নরিওর দাদাও মারা গিয়েছে। এরপর আমরা নরিওকে স্কুলে দেখতে পাই, যেখানে সে একা একা বসেছিল। তার কাছে আসে সুমিদা। সুমিদা জানতে পেরেছে নরিওর দাদার ব্যাপারে। তখন নরিও বলে যে এখনো তো 1 মাসও হয়নি তারা এই নতুন বাড়িতে উঠেছে। ইতিমধ্যে তার বাবা দাদা দুজনই মারা গিয়েছে। সুমিদা বলে সে সবসময় নরিওকে নিয়ে চিন্তায় থাকে, তাই সে যেন তার নাম্বার সুমিদাকে দিয়ে রাখে। আর এরপর সুমিদা নরিওর হাতে স্পর্শ করে, যা দেখে নরিও মনে করে সুমিদা হয়তো বা নিজের ভালোবাসা ব্যক্ত করতে চাইছে। ফলে তাদের দুজনের মধ্যে বেশ অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হয়। সুমিদা মূলত নরিওর হাতে স্পর্শ করে ওই আত্মার ব্যাপারে জানার চেষ্টা করছিল যা তাদের বাড়িতে আছে। মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই সুমিদা পৌঁছে গিয়েছে নরিওর বাড়িতে, যেখানে তার সামনে দাঁড়িয়ে রয়েছে ওই ছোট্ট বাচ্চা মেয়েটি। সেই সাথে সুমিদা এখানে নরিওর দাদি অর্থাৎ হারুয়েকেও দেখতে পায়, যে কিনা ওই বাচ্চা মেয়েটিকে সেখান থেকে চলে যেতে বলছিল। মেয়েটি সুমিদার দিকে এগোতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই বিরাট আকার ধারণ করে। সাথে সাথে সুমিদা বাস্তবে ফিরে আসে এবং তারও বমি হয়। সে শুধুমাত্র নরিওকে একটাই কথা বলে যে যত দ্রুত সম্ভব সে যেন পরিবারের সকলকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়, তা না হলে কাউকে বাঁচানো সম্ভব হবে না। একথা শুনে নরিও সেদিনই চলে যায় অরার সাথে কথা বলতে, যে কিনা তাকে সাহায্য করতে চেয়েছিল। সে এখানে একজন শামানের কথা বলে, তবে সমস্যার বিষয় হলো সে এই মুহূর্তে এই স্থান থেকে অনেকটা দূরে আছে, তাই তার আসতে 2-1 দিন সময় লাগবে। ওই পর্যন্ত নরিওকে অপেক্ষা করতে হবে। নরিও রাতের বেলা এই ব্যাপারে সুনকে বলে এবং এটাও বলে যে সুন যেন এই ব্যাপারে কাউকে কিছু না বলে। এখন রাতে ঘুমানোর পর আমরা দেখতে পাই সুন নরিওর কাছে নেই। সে মূলত নিচে রান্নাঘরে গিয়েছিল জুস খাওয়ার জন্য। সেখান থেকে সে যখন ফিরে আসছিল তখন হঠাৎই সিঁড়ি রুমের লাইটটি ফ্লিকার করতে শুরু করে। সে এই সিঁড়িতে কাইকোকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, তবে পর মুহূর্তেই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে কোথায় গিয়েছে তাই দেখার জন্য সুন উপরের দিকে উঠে যায়
পর মুহূর্তেই আমরা দেখতে পাই সুন এসে পড়েছে ওই সিঁড়ির উপরে। এরপর সেও গায়েব হয়ে যায়। হঠাৎই সিঁড়িতে কাইকোকে দেখা যায়, যার সাথে দাঁড়িয়ে ছিল সুন, এবং কিছু সময়ের মধ্যে আবারও তারা গায়েব হয়ে যায়। আমরা বুঝতে পারি এবার হয়তো বা সুনও পজেস হয়ে গিয়েছিল সায়ুরির আত্মা দ্বারা, যে এবার পজেস অবস্থায় গিয়ে পৌঁছায় নোরিওর কাছে। সে দূর থেকে নোরিওকে ডাকতে থাকে। নোরিও তখন গভীর ঘুমে। আচমকাই সে কানের কাছে এসে নোরিওকে ডাক দেয়, যা শুনে এবার নোরিওর ঘুম ভেঙে যায়। সে যখন দেখে তার পাশে সুন নেই, তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ে। তখনই শোনা যায় সুন নিচে থেকে তাকে ডাকছে। সে চলে যায় নিচের ফ্লোরে। সেখানে সুন কোথাও ছিল না। কখনো মনে হচ্ছিল ডান থেকে সুন ডাকছে, কখনো বা মনে হচ্ছিল বাম থেকে। একবার তো সুনের ডাক শুনে সে একদম নিচের রুমে চলে যায়। তবে আমরা দেখতে পারছিলাম সুন উপরের তলায় রয়েছে। নিচে ডাইনিং টেবিলের উপরে নোরিও সুনের ফোন দেখতে পায়। তখনই সে উপর থেকে ডাক শুনতে পায় এবং সেকেন্ড ফ্লোরে এসে সুনকে খুঁজতে আরম্ভ করে। তখনই ওই আত্মা সুনকে একদম উপর থেকে নিচে ফেলে দেয়। সে ডাইনিং টেবিলের উপর পড়ে সেখানেই মারা গিয়েছিল, যা দেখে নোরিও একদমই ভেঙে পড়ে। সে সুনকে প্রচন্ড ভালোবাসত। সুনের এই অবস্থা সে মেনে নিতে পারছিল না। এমন সময় সেখানে বেসবল ব্যাট হাতে নিয়ে আসে কাইকো। সে তখনও পর্যন্ত সায়ুরির আত্মার বশে ছিল। সে নোরিওর উপর আক্রমণ করে। নোরিও এর কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে এইভাবে মারতে গিয়ে কাইকোর হাত থেকে বেসবল ব্যাটটা নিচে পড়ে যায়, যেটা তুলে নেয় নোরিও। তখন কাইকো চলে যায় রান্নাঘরে এবং সেখান থেকে একটা ছুরি তুলে নেয়, যা দেখে নোরিও এবার ভয় পেয়ে গিয়েছিল। এখানে কাইকো নোরিওর কাছে সাহায্য চাইতে থাকে, কেননা সে তার শরীরকে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। সে আর কাউকে মারতে চায় না। তখনই সায়ুরির আত্মা তার হাতে থাকা ছুরিটি তার গলায় ঢুকিয়ে দেয়। এর ফলে সেখানেই মৃত্যু ঘটে কাইকোর। নোরিওর সামনে তার দুই ভাই বোনের লাশ পড়েছিল, যারা এই মাত্র তার সামনেই মারা গিয়েছে। তবে এখানেই শেষ নয়। তখনই সেখানে আসে নোরিওর মা অর্থাৎ মাসাকো। সে নোরিওকে বলে যে সে অনেক বেশি ক্লান্ত, সে আর নিতে পারছে না। একথা বলে সে নিজের ঘরে চলে যায় এবং আচমকাই তার ঘরের দরজাটি বন্ধ হয়ে যায়। সে একই কথা বারবার বলছিল যে সে অনেক বেশি ক্লান্ত। নোরিও কি করবে তা বুঝে উঠতে পারছিল না। আর যতক্ষণে সে বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঘরের ভেতরে ঢুকে নোরিও দেখতে পায় তার মাও অলরেডি ভয়ানকভাবে মারা গিয়েছে। ফলে নোরিও তার মায়ের লাশ দেখে আরো বেশি ভেঙে পড়ে। তখনই হঠাৎ করে পুরো বাড়ি জুড়ে সায়ুরির হাসির শব্দ শোনা যায়, যা শুনে নোরিও বিছানার নিচে লুকিয়ে পড়ে। তখনই ওই ছোট্ট মেয়েটির আত্মাকে দেখা যায়, যে কিনা ওই ঘরে প্রবেশ করেছে। তবে সে এসে নোরিওকে ধরার আগেই সেখানে চলে আসে নোরিওর দাদি অর্থাৎ হারুয়ে, যে কিনা এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছিল। সে এক হাতে বিছানাটি উঠিয়ে ফেলে দেয় এবং নোরিওকে লাথি মারে ভয় পাওয়ার জন্য। আসলে হারুয়ের মধ্যে ছিল দুই রকমের পার্সোনালিটি। প্রথম ব্যক্তিত্ব তো আমরা এতদিন ধরে দেখেছি, আর এটা ছিল তার অন্য পার্সোনালিটি, যেখানে সে খুবই শক্তিশালী। অর্থাৎ সে অল্প বয়সে যেমনটি ছিল তেমন। এখন সে চারিদিকে তার পরিবারের সকলের লাশ দেখে বলতে থাকে যে ফাইনালি তার ঘুম ভেঙেছে। আর সে বুঝতে পেরেছে যে সে এতদিন যাবৎ স্বপ্ন দেখেনি, তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে ওই শয়তান। যা শুনে নোরিও কাঁদতে শুরু করে। তখন হারুয়ে তাকে ধরে বলে যে কাঁদা যাবে না, তাকে ভাবতে হবে যে কিভাবে তারা প্রতিশোধ নিবে, কিভাবে ওই শয়তান ভূতকে জাহান্নামে পাঠাবে। অর্থাৎ দাদি এখন নেমে পড়েছিল ভূতের সাথে প্রতিশোধ নেওয়ার মিশনে। এখন ওই দিন সকালে তাদের বাড়িতে পুলিশ আসে এবং সবগুলো লাশকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। যখন দাদি এবং নোরিওকেও পুলিশ নিয়ে যাচ্ছিল, তখন দূর থেকে ওরা তাদের সাথে কথা বলতে চায়, যে জিনিসটা লক্ষ্য করে হারুয়ে। এখন ওই রাত থেকেই গল্প নেয় এক নতুন মোড়। আমরা দেখতে পাই পুলিশের নিষেধ থাকা সত্ত্বেও হারুয়ে নোরিওকে নিয়ে পৌঁছে যায় তাদের ওই বাড়িতে। তার মতে আত্মাকে ভয় পেলে আত্মার শক্তি আরো বেশি বেড়ে যায়, তাই সে পুলিশের নিষেধ সে মানবে না। সে এখানেই থাকবে এবং ওই আত্মাকে ভয় পাবে না। সে নোরিওকেও বলে দেয় যে সে যেন হাসতে হাসতে বাড়ির ভেতরে প্রবেশ করে। নোরিও বেচারা তার দাদির কথা শোনা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। তার দাদি এখানে নিজে তো ওই আত্মাকে তোয়াক্কা করেই না, বরং নোরিওকেও করতে দেয় না। তারা দুজন ওই বাড়িতেই থাকতে শুরু করে এবং তার দাদি তাকে ট্রেনিং দিতে থাকে। সে তাকে শুধুমাত্র মার্শাল আর্টই শেখাচ্ছিল না, বরং তার পাশাপাশি অনেক বেশি খাওয়াচ্ছিল। কেননা তার মতে মানসিকভাবে স্ট্রং হতে গেলে আগে শারীরিকভাবে স্ট্রং হতে হবে। এভাবেই ট্রেনিং চলতে থাকে নোরিওর। খাওয়া, ঘুম এবং প্র্যাকটিস, এর মধ্য দিয়েই তার দিন অতিবাহিত হতে থাকে। এভাবেই কেটে যায় প্রায় একটা মাস।
নরিও ততদিনে বেশ স্ট্রং হয়ে উঠেছিল, মানসিক এবং শারীরিক উভয়ভাবে। সেও এখন দাদির সাথে মিলে ওই আত্মার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত ছিল। এভাবেই একদিন সে যখন জানালার কাচ মুছছিল, তখন সে লক্ষ্য করে নিচে দাদি ওই স্থানটাই খুঁড়ছে যেখানে তার দাদা ওই দিন খুঁড়েছিল, যেদিন সে মারা গিয়েছিল। যা দেখে নরিওর মনে হয় দাদিকেও হয়তো বা ওই আত্মা পজেস করতে শুরু করেছে। তাই তো সে দৌড়ে চলে যায় তার দাদির কাছে এবং প্রায় কান্না করতে শুরু করে। তখন তার দাদি তাকে বলে যে এরকম কিছুই হয়নি, ওই আত্মা তাকে পজেস করতে পারবে না। সে তো বরং এইখানটাই ঘুরছে, কেননা তার মনে হচ্ছে যে ওই আত্মা কোনো এক কারণে তার দাদাকে দিয়ে এই জায়গাটি ঘোরাচ্ছিল, হতে পারে এখানে কিছু একটা রয়েছে। এরপর তারা দুজন মিলে ওই জায়গাটি ঘোরে। মাটি খোঁড়ার পর তারা সেখানে জামা কাপড়, সেই সাথে একটা ব্যাগ পায়। শুধুমাত্র তাই নয়, সেখানেই পোতা ছিল সায়ুরির কঙ্কাল, যেটা নিয়ে তারা দুপুরে খাবার খেতে বসে। এখানে হারুয়ে অনেক খুশি ছিল এটা ভেবে যে ফাইনালি তারা ওই আত্মার ব্যাপারে জানতে পেরেছে, যে কিনা তাদের পরিবারকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। সেখানে থাকা স্টুডেন্ট আইডি কার্ড থেকে তারা জানতে পেরেছিল আত্মার নাম সায়ুরি। সেই সাথে দাদির ধারণা সায়ুরিকে তার নিজের বাবা মাই মেরে এখানে পুঁতে রেখেছে, কেননা সে খোঁজ নিয়ে জেনেছে এই বাড়িটি আগে সায়ুরিদেরই ছিল। পরবর্তীতে হঠাৎই সায়ুরি কোথাও যেন গায়েব হয়ে যায়। তার বাবা মা সায়ুরিকে খোঁজার কোনো রকম চেষ্টা পর্যন্ত করেনি, যেন সে এই পৃথিবীতে কখনো ছিলই না। এই সকল কথার মাঝখানেই আমরা দেখতে পাই পরিবেশ অন্ধকার হয়ে আসছে। রান্নাঘরে দাঁড়িয়ে ছিল ছোট্ট ওই বাচ্চা মেয়েটির আত্মা। তবে দাদি এটা দেখে একদমই ঘাবড়ায় না, বরং সে রান্নাঘরে চলে যায় কোনো একটা খাবার নিতে। সেখানে গিয়ে সে ওই আত্মাকে উদ্দেশ্য করে উল্টোপাল্টা কথা বলতে থাকে। সে সায়ুরিকে এই বলে গালমন্দ করতে থাকে যে সে একটা কুৎসিত মোটা ভূত, যে কিনা বাচ্চা একটা মেয়ের রূপ নিয়ে তাদের সামনে কিউট সাজার চেষ্টা করছে। একথা বলা মাত্রই সায়ুরি এখানে নিজের আসল রূপে দাদির সামনে এসে দাঁড়ায়, যা দেখে ভয় পাওয়ার বদলে দাদি তাকে উল্টোপাল্টা বলতে থাকে এবং তার মধ্য দিয়েই চলে যায়। যা দেখে সায়ুরির আত্মার পাশাপাশি নরিও বেশ অবাক হয়ে যায়। তখন দাদি নরিওকে বোঝায় যে তারও উচিত সায়ুরিকে উল্টোপাল্টা বলা, এতে করে আত্মাদের শক্তি কমে যাবে। আসলে আত্মাদের শক্তির থেকে মানুষের শক্তি আরো বেশি, আর এই শক্তি তখনই বেড়ে যায় যখন মানুষেরা আত্মাদের দেখে ভয় না পায়। দাদির কথা মতো নরিও এখানে সায়ুরিকে উল্টোপাল্টা গালি দিতে থাকে। দুটো গালি দেওয়া মাত্রই সায়ুরির আত্মা সেখান থেকে গায়েব হয়ে যায়। চারিদিকের পরিবেশ আলোকিত হয়ে ওঠে, যা দেখে ভীষণ মজা পায় নরিও এবং হারুয়ে। এরপর হারুয়ে বলে নরিও এখন স্বাভাবিক হয়ে গিয়েছে, তাই তার স্বাভাবিকভাবে জীবনযাপন করা উচিত। আগামীকাল থেকেই সে যেন স্কুলে যাওয়া আবারও শুরু করে। দাদির কথা মতো পরদিন সকালে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নরিও বেরিয়ে যায়, যেখানে দাদি তাকে এগিয়ে দেওয়ার জন্য গেট পর্যন্ত এসেছিল। তখনই সেখানে দেখা যায় অরাকে, যে কিনা ওই সামানকে নিয়ে সেখানে এসেছিল। তবে নরিও এখন জানতো যে তাদের সামানের কোনো প্রয়োজন নেই, তাই সে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে স্কুলে চলে যায়। এদিকে হারুয়ের সাথে যখনই ওরা কথা বলতে আসে, তখনই হারুয়ে তাকে একটা কষিয়ে থাপ্পড় মারে। এরপর ওই সামান তাকে বোঝাতে আসে যে এরকম বাড়িতে তাদের থাকা উচিত হবে না। যা বলা মাত্রই দাদি এবার সামানের উপরই আক্রমণ করে। সে সামানকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়, এই বলে যে সে তার মতো ভণ্ডকে ভূত তাড়ানোর জন্য কোনো রকম কোনো কিছু পে করবে না, বরং সে তো নিজেই ওই ভূতকে নরকে পাঠাবে। এদিকে এতদিন পর স্কুলে ফিরে আসায় নরিওর ফ্রেন্ডরা তাকে দেখে ভীষণ খুশি হয়। নরিও এখানে তাদেরকে নিজের স্কিল দেখাচ্ছিল। তখনই দূরে সে সুমিদাকে দেখতে পায়। তাকে দেখা মাত্রই নরিও চলে যায় সুমিদার সাথে কথা বলতে। অন্যদিকে ওই সময় দাদি বাড়িতে একা ছিল। সে কোনো এক ডিটেকটিভকে দিয়ে সায়ুরির ব্যাপারে খোঁজ নিচ্ছিল। এখন ফোনে কথা বলে ফোন রাখতেই তার চোখ যায় তার হাজবেন্ডের ছবির উপর, যার ফলে সে একটু ইমোশনাল হয়ে পড়ে। সাথে সাথে সায়ুরি তাকে নিয়ে চলে যায় তার হাজবেন্ডের মৃত্যুর দিনে, যেখানে তার হাজবেন্ড তার দিকে এগিয়ে আসছিল। এমন সময় সায়ুরি তার মাথার উপর আঘাত করে। আবার পর মুহূর্তেই হারুয়ে দেখতে পায় তার হাজবেন্ড আবারও তার দিকে এগিয়ে আসছে। এবার সায়ুরি আরো ভয়ঙ্করভাবে তার হাজবেন্ডকে হারুয়ের সামনেই মেরে ফেলে। এটুকু দেখা মাত্রই হারুয়ে বুঝে যায় সায়ুরি তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। তবে হারুয়ের মাইন্ড এত বেশি স্ট্রং ছিল যে তার বেশি একটা সময় লাগে না কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে। সে সায়ুরিকে উদ্দেশ্য করে বলে যে সে শতবার ট্রাই করে দেখতে পারে।
হারুয়েকে হারানো এত সহজ নয়। অন্যদিকে আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে নোরিও সুমিদাকে সবকিছু খুলে বলে যে এতদিন ধরে সে প্র্যাকটিস করছিল। তার দাদি তার খুব খেয়াল রাখে, যতদিন পর্যন্ত তার দাদি আছে ততদিন পর্যন্ত তার কিছুই হবে না। তবুও সুমিদার চিন্তা যেন শেষই হচ্ছিল না। ওই বাড়িতে থাকলে সে কখনোই নোরিওকে নিয়ে নিশ্চিন্ত হতে পারবে না। এ কারণেই সে নোরিওকে বলছিল বাড়িটি পরিবর্তন করতে। সেই সাথে নোরিও এতদিন যাবৎ তার সাথে কোনো রকম যোগাযোগই করেনি। তার কাছে তো নোরিওর নাম্বার ছিল না, তবে নোরিওর কাছে সুমিদার নাম্বার ছিল। এই ব্যাপারটা নিয়েও সে নোরিওর উপর ভীষণ রেগেছিল। নোরিও বলে এরপর থেকে সে সবসময় সুমিদাকে আপডেট জানাবে, যাতে করে সুমিদার চিন্তা না হয়। এখন ওই দিন বাড়িতে ফেরার পর হারুয়ে নোরিওকে জানায় এক রাতের জন্য তাকে বাইরে যেতে হবে। নোরিওর যদি ভয় লাগে তাহলে সে হোটেলে গিয়ে থাকতে পারে, তবে নোরিও বলে আগামীকাল সকাল পর্যন্ত সে এখানে থাকতে পারবে। হারুয়ে বলে সে যেন সাহসিকতার সাথে থাকে, তার যদি ভয়ও লাগে তবুও যেন সে সেটা প্রকাশ না করে। আর ওই আত্মা যদি খুব বেশি জ্বালায় তাহলে সে যেন আত্মাকে অপমানজনক কিছু একটা বলে। এইসব কিছু বলে সে তখনই রওনা দেয়। একা থেকে যায় নোরিও। বাইরে থেকে এই ভুতুরে বাড়িটা দেখে নোরিওর রুহ কেঁপে ওঠে, তবুও সে নিজের মধ্যে কোনো মতে সাহস সঞ্চয় করে। আর এরপর মার্শাল আর্ট দেখাতে দেখাতে সে বাড়ির ভেতরে প্রবেশ করে। আমরা দেখতে পাই রাতের বেলা সে বসে বসে টিভি দেখছিল। তখনই সায়ুরি তার খেলা শুরু করে। রান্নাঘরে আমরা ওই ছোট্ট সায়ুরিকে দেখতে পাই। চারিদিকের আলো ফ্লিকার করতে থাকে। টিভিতে একই সিন বারবার চলছিল, যা দেখে নোরিও বলে ওঠে সে টিভি দেখছে। সায়ুরি যেন তাকে না জ্বালায়। একথা বলা মাত্রই সবকিছু আবারও থেমে যায়, যা দেখে নোরিও বেশ খুশি হয়ে যায়। যা দেখে আমরা নোরিওর দাদি হারুয়েকে দেখতে পাই, যে কিনা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। সে রাতের অন্ধকারে ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির বাইরে থাকা নেম প্লেটে লেখা ছিল কুচিও, যা থেকে আমরা বুঝতে পারি এটা সায়ুরির বাবা মায়ের বাড়ি। অন্যদিকে আমরা সুমিদাকে দেখতে পাই, যে কিনা দৌড়ে ওই বাড়ির দিকে যাচ্ছিল এবং এক নাগারে কল করে যাচ্ছিল নোরিওকে। আমরা বুঝতে পারি নোরিও তার ফোন ধরছে না বলে সে চিন্তায় পড়ে গিয়েছে। এদিকে নোরিও তো তখন ঘুমিয়েছিল। ঘুমের মাঝে হঠাৎই উপর থেকে আওয়াজ আসতে শুরু করে, যা শুনে নোরিওর ঘুম ভেঙে যায়। আর এরপর লাইটগুলো ফ্লিকার করতে থাকে। টিভিও আপনা আপনি চলছিল। তখন নোরিও হাসতে শুরু করলে সবকিছু থেমে যায়। তবে হঠাৎই পুরো বাড়ির লাইট বন্ধ হয়ে যায়। নোরিও নিজেকে শান্ত করার চেষ্টা করছিল, এমন সময় উপর থেকে এসে পড়ে সুনের লাশ, যা দেখে নোরিও এবার নিজেকে আর আটকে রাখতে পারে না। সে ইমোশনাল হয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। তখনই তার হুঁশ ফিরে আনে সুমিদা। নোরিওকে ঘুমের মাঝেই সায়ুরি ওই কল্পনার জগতে পাঠিয়ে দিয়েছিল। সুমিদা যখনই জানতে পারে নোরিও এখানে একা রয়েছে, তখনই সুমিদা বলে যে নোরিও যেন তার সাথে বাড়ি থেকে বেরিয়ে আসে। তবে নোরিও এতে রাজি হয় না। সে সুমিদাকে বলে এখান থেকে বেরিয়ে যেতে। সুমিদা তো কিছুতেই নোরিওকে এখানে রেখে যেতে চাইছিল না, তাই সে কাঁদতে আরম্ভ করে, যা দেখে নোরিও তাকে থামতে বলে। তা না হলে ওই আত্মা শক্তিশালী হয়ে উঠবে। তবে সে থামার আগেই শিকার হয় সায়ুরির। সায়ুরি তাকে টেনে নিয়ে যায় অন্ধকার এক ঘরে, যা দেখে এবার নোরিও ইমোশনাল হয়ে পড়ে। সেও কাঁদতে আরম্ভ করে। আর অমনি তার সামনে চলে আসে সায়ুরি। সায়ুরি এবার ক্রোবার দিয়ে আক্রমণ করে নোরিওর উপর। নোরিও কোনো মতে তার হাত থেকে বেঁচে বাইরে পালিয়ে আসে। তখনই সৌভাগ্যক্রমে সেখানে চলে আসে হারুয়ে। হারুয়ে নোরিওকে এইভাবে ইমোশনাল অবস্থা দেখে ভীষণ রেগে যায়। তখন নোরিও সুমিদার ব্যাপারে তাকে জানায়। সুমিদার কথা শোনার পর হারুয়ে একটাই প্রশ্ন করে যে নোরিও সুমিদাকে পছন্দ করে কিনা। নোরিও এই ব্যাপারে হ্যাঁ বললে হারুয়ে বলে তাহলে সে যেন নিশ্চিত থাকে যে সায়ুরি তার কোনো ক্ষতি করবে না, এখনই অন্তত পক্ষে করবে না। এছাড়া সায়ুরিকে আটকানোর জন্য এখন তাদের কাছে তিনটা গুটি আছে। আমরা দেখতে পাই হারুয়ে তুলে এনেছিল সায়ুরির বাবা মা এবং বোনকে, যাদেরকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখানে সায়ুরির বোনের জ্ঞান ফিরে আসলে হারুয়ে তাকে আবারও অজ্ঞান করে দেয়। তাদেরকে এইভাবে দেখে নোরিও অবাক হয়ে যায় এবং হারুয়েকে বলে যে এই অন্যায় করা তাদের ঠিক হবে না। তখন হারুয়ে তাকে দুটো চয়েস দেয়, যে হয়তোবা সে এই বেআইনি কাজ করবে, নয়তোবা সুমিদাকে হারাবে। এর মধ্যে থেকে নোরিওর চয়েস খুব ক্লিয়ার ছিল। সে হারুয়ের সাথে মিলে সায়ুরির বাবা মা এবং বোনকে বাড়ির ভেতরে নিয়ে আসে আর এরপর লাইট ঠিক করে। হারুয়ে এখানে তাদের জ্ঞান ফেরায় আর এরপর একে একে জিজ্ঞাসা করতে থাকে যে তারা সায়ুরির সাথে কি করেছিল, কি হয়েছিল এমন সায়ুরির সাথে, যার জন্য শিকার হয়েছে হারুয়ের পরিবারের 5 জন সদস্য। সায়ুরি 5 জনকেই মেরে ফেলেছে। এখন সে তার প্রতিশোধ নিতে চায়।
এই কথা বলে সে নির্যাতন করতে থাকে সায়ুরির পরিবারকে। হারুয়েকে থামানোর জন্য এখানে সায়ুরির মা স্বীকার করে নেয় যে তারা মিলেই সায়ুরিকে মেরেছিল নিজেদেরকে বাঁচানোর জন্য। তবে হারুয়ে তো পুরো কাহিনী জানতে চাইছিল, তাই সে এখানে একে একে সবাইকে আহত করে। তবে সে যখনই সায়ুরির মাকে একটা ছুরি দিয়ে আঘাত করে তখনই সায়ুরি নিজে থেকেই তাদেরকে নিজের গল্প বলতে শুরু করে। হারুয়ে এবং নরিও তাদের সামনেই সায়ুরির গল্প দেখতে পারছিল। ছোট্ট যে বাচ্চা মেয়েটির আত্মাকে আমরা দেখেছিলাম সে ছিল সায়ুরির ছোটবেলায় সায়ুরি খুবই কিউট একটা মেয়ে ছিল। তারা দুই বোন হওয়ায় তাদের দুজনের মধ্যে সবসময় প্রতিযোগিতার একটা মনোভাব ছিল। বিশেষ করে ছোট বোন সায়ুরিকে হিংসা করত, কেননা তাদের বাবা সবসময় সায়ুরির প্রশংসা করত, তাকে ভালোবাসত, তাকে খেলার জন্য আলাদা ঘরে নিয়ে যেত। তবে সে সেখানে নিয়ে সায়ুরিকে প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করত। এই কাজে সে ব্যবহার করত একটা ক্রোবার, যে ব্যাপারটা ছোট্ট সায়ুরির মনে প্রভাব ফেলতে শুরু করে। একবার সে বাবার হাত থেকে ছুটে এসে তার মায়ের কাছে সাহায্যও চায়। তার মাও মেয়ের এই ব্যাপারটা জানত, তবে তার মধ্যে নিজের হাজবেন্ডের মুখোমুখি হওয়ার মতো সাহস ছিল না, যে কারণে সে সায়ুরিকে কোনোরকম সাহায্যই করেনি। চোখ থাকতেও সে অন্ধের মতো ব্যবহার করেছে। তাই তো একবার সায়ুরি ছুটে এসে নিজেকে নিজের ঘরে বন্দি করে নেয়। তার বাবা যখন তাকে নিতে আসে তখন সে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। এই পুরো ঘটনা তার উপর এতটাই প্রভাব ফেলেছিল যে সে নিজেই নিজের চুল কেটে ফেলে, উল্টোপাল্টা খাবার খেতে থাকে যাতে করে সে অসুন্দর এবং মোটা হয়ে যায়। সে নিজেকে ওই ঘরে বন্দি রেখে নোংরা অবস্থায় নিজের সৌন্দর্য সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে, যার ফলে কয়েক বছরের মধ্যেই সে হয়ে ওঠে মোটা কুৎসিত চেহারার এক মেয়ে। তার মা প্রতিনিয়ত তাকে 3 বেলা খাবারের জন্য ডাকতে আসতো। একবার সায়ুরি আর সহ্য করতে পারে না। এই দৃশ্যটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সায়ুরি এবার ঠিক করে নেয় যে সে প্রতিশোধ নিবে তার জীবন নষ্ট করার জন্য। তাই তো সে একটা ক্রোবার উঠিয়ে নেয় এবং ঘরের বাইরে আসে। প্রথমেই সে হামলা করে তার মায়ের উপর। তার মা ছুটে চলে যায় তার বাবার কাছে। সেখানে সে তার বাবার উপরও হামলা করে, তবে তার ছোট বোন এসে তাকে আঘাত করে। ছোট বোনের সাথে সায়ুরির কোনো রকম শত্রুতা ছিল না, তবে ছোট বোন ছোটবেলা থেকেই তাকে সবকিছুর জন্য দায়ী মনে করত। তার মনেই হতো সায়ুরি যদি মারা যায় তাহলে তাদের জীবনটা সুন্দর হবে, যেহেতু সে জানতই না ছোটবেলাতে সায়ুরির সাথে কি হয়েছিল। এখানে সায়ুরিও তার ছোট বোনকে মারার জন্য তার গলা চেপে ধরে। তখন তার বাবা এসে সায়ুরির গলা চেপে ধরে। সায়ুরির বোনও এখানে তার বাবাকে সাহায্য করছিল। এই সময় সেখানে চলে আসে সায়ুরির মা। এটা সায়ুরি কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তাকে মারার ক্ষেত্রে তার মাও জড়িত থাকবে। আমরা বুঝতে পারি এটা করতে সায়ুরির মারও ভীষণ কষ্ট হচ্ছিল, তবে তার কাছে আর কোনো উপায় ছিল না। সায়ুরি ততদিনে পরিণত হয়েছিল একটা মনস্টারে। অন্য এক সন্তান এবং স্বামীকে বাঁচানোর জন্য তাকে নিজের সন্তানকেই মারার কাজে জড়িত হতে হয়। এখন এই পুরো ঘটনা জানার পর হারুয়ে সায়ুরির হাতে তুলে দেয় তার পুরো পরিবারকে, যাতে করে সে তাদের উপর প্রতিশোধ নিতে পারে। সায়ুরির আত্মা এখানে প্রথমেই হামলা করে তার বাবার উপর, আর এরপর খুবই নৃশংসভাবে ওই ক্রোবারের মাধ্যমে সে নিজের বাবাকে হত্যা করে। এরপর সে তার বোনের উপর হামলা করে এবং বোনকেও জানে মেরে ফেলে। এবার পালা ছিল সায়ুরির মায়ের। তবে সায়ুরি এখানে তার মাকে হত্যা করে না। সে তার মুখে হাত বোলাতে বোলাতে তার চোখটি ফাটিয়ে দেয়, কেননা সে সবটা দেখেও মুখ বন্ধ করেছিল। সায়ুরিকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেনি। নিজের পরিবারকে এইভাবে মারার পর সায়ুরি এবার এগোতে শুরু করে হারুয়ের দিকে। তখন হারুয়ে বুঝতে পারে সায়ুরি প্রতিশোধ চায় না, সে সত্যিই এখন একটা মনস্টারে পরিণত হয়েছে। তাই এবার হারুয়ে নিজের পরবর্তী চাল চালে। সে বুঝতে পেরেছিল সায়ুরি শুধুমাত্র ভালোবাসে তার মাকে, তাই সে তার মাকে বাঁচিয়ে রেখেছিল। তাই তো তাকে জিম্মি করে নেয় হারুয়ে এবং সায়ুরিকে বলতে থাকে যে সে যদি নিজের মাকে বাঁচাতে চায় তাহলে সে যেন সুমিতাকে ছেড়ে দেয়। তবে সায়ুরি তার কথা না শুনে হারুয়ের উপর আক্রমণ করে। তবুও হারুয়ে হার মানে না। হারুয়ে এবং নরিও মিলে এবার মার্শাল আর্ট দেখানো শুরু করে। মিউজিকের তালে তালে এই আর্ট যেন একটা মন্ত্রের মতো কাজ করে। সায়ুরির মুখ খুলে যায় এবং আমরা দেখতে পাই সুমিতা সায়ুরির মুখের ভেতরে, অর্থাৎ সুমিতাকে নিজের ভেতরে ঢুকিয়ে রেখেছিল সায়ুরি। সে তখনও বেঁচে ছিল। সায়ুরি এখানে একটা ক্রোবার দিয়ে নরিও এবং হারুয়ের উপর হামলা করে, যেটা কেড়ে নেয় হারুয়ে এবং সেটাই ছুঁড়ে মারে সায়ুরির দিকে। তবে এতে সায়ুরির কিছুই হয় না। আমরা দেখতে পাই ক্রোবার নেওয়ার সময় হারুয়ে একটু আহত হয়ে গিয়েছিল, যেটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হারুয়ের পুরো শরীরে। এর ফলে সে অসুস্থ হয়ে পড়ে। তাই সে নরিওকে হার মানতে নিষেধ করে।
নরিও এখানে হার মানে না, সে তার দাদির শেখানো পদ্ধতি অবলম্বন করতে থাকে, যার ফলে আমরা দেখতে পাই সায়রির মুখ থেকে অসংখ্য টেন্টিকাল বেরিয়ে এসেছে, যে টেন্টিকালগুলোর মধ্যেই লুকানো ছিল সুমিদা। হারুয়ে এখানে কোনো মতে ওই টেন্টিকালের ভেতরে ঢুকে যায় এবং সুমিদাকে খুঁজে তার হাত ধরে তাকে টেনে বেরিয়ে নিয়ে আসে। সুমিদাকে ফিরে পেয়ে নরিও খুশি হয়ে যায়। এদিকে জেগে ওঠে হারুয়ে। সে কোনো মতে সায়রির ওই আঘাত মোকাবেলা করতে সক্ষম হয়েছিল। সে নিজের ওই আহত হওয়া হাতটাকেই কাজে লাগিয়ে সায়রির ওপর আঘাত করতে থাকে। একে একে তার টেন্টিকেল নষ্ট করে সে সায়রির উপরও আক্রমণ করে। এর ফলে সায়রি ধুলায় পরিণত হয় এবং দেখা যায় সামনে কোনো বৃহৎ কুৎসিত সায়রি নয়, বরং দাঁড়িয়ে আছে ছোট্ট সেই কিউট সায়রি, যে কিনা সেখানেই দাঁড়িয়ে কাঁদছে। মেয়ের কান্নার আওয়াজ শুনে হুঁশ ফিরে আসে মায়ের। সে সায়রির কাছে যেতে চাইছিল, তাই তো হারুয়ে গিয়ে তার হাত খুলে দেয়। তখন আস্তে আস্তে করে সায়রির মা সায়রির কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চায়। সেই সাথে তাকে জানায় যে সে তাকে প্রচণ্ড ভালোবাসে। একথা শুনেই সায়রি জোরে জোরে কাঁদতে আরম্ভ করে। তখনই তার কাঁধে হাত রাখে সুন। দেখা যায় সেখানে শুধুমাত্র সুনই নয়, রয়েছে নরিওর পুরো পরিবার। তারা সায়রিকেও নিজের সাথে নিতে এসেছিল। আমরা বুঝতে পারি সায়রির অভিশাপ শেষ হয়ে গিয়েছে। সায়রি এখন নিষ্পাপ সেই ছোট্ট বাচ্চাতে পরিণত হয়েছে এবং পরকালে চলে গিয়েছে নরিওর পুরো পরিবারের সাথে। নরিও দেখতে পাই সায়রির বাবা এবং বোন মারা গিয়েছে, তবে তাদের আশেপাশে কোনো রক্ত ছিল না, অর্থাৎ বাস্তব জগতের জন্য নরিওর পরিবারের মতো তারাও হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। শুধুমাত্র বেঁচে ছিল সায়রির অন্ধ মা। এরই মাঝে নরিও লক্ষ্য করে হারুয়ে আবারও পুরনো বৃদ্ধ দাদির মতো হয়ে গিয়েছে, অর্থাৎ বিপদ চলে যাওয়ার সাথে সাথে তার ওই পার্সোনালিটিও চলে গিয়েছে। এখন একটা নিউজ আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারি যে পরবর্তীতে সায়রির মাও নিজেকেই নিজে শেষ করে দেয়। সে হয়তোবা নিজের জন্য এই শাস্তিই বেছে রেখেছিল। এই ঘটনার পর নরিও বাড়িটি একটা রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি করে দেয়, যারা কিনা বাড়িটি সেখান থেকে ভেঙে ফেলে। এরপর আমরা নরিও এবং সুমিদাকে দেখতে পাই, যারা কিনা এখন একে অপরকে নিজেদের ভালোবাসার ব্যাপারে জানিয়ে দিয়েছিল। তারা এখন একটা সম্পর্কে ছিল, তবে তখনও পর্যন্ত নরিওর জীবন শিথিল হয়নি। সে পড়াশোনার পাশাপাশি জব করত, এর উপর আবার তার দাদিকে সামলানো। তার দিন বেশ কঠিনভাবে যাচ্ছিল। এই কথাই সে সুমিদাকে বলছিল। এমন সময় তার দাদি উঠে দাঁড়ায়, অর্থাৎ তার মধ্যে চলে এসেছিল তার দ্বিতীয় পার্সোনালিটি। তার দাদি তাকে উদ্দেশ্য করে বলে যে জীবন অনেক কঠিন, তবে তাকে তার জীবন উপভোগ করতে হবে, শুধুমাত্র কাটিয়ে দিলেই চলবে না। কখনো যদি নরিওর মনে হয় যে সে আর পারছে না, তার স্ট্রং দাদিকে প্রয়োজন, তাহলে সে তাকে বলতে পারে। সে আবারও ফিরে আসবে নরিওর কাছে। একথা শুনে নরিও ইমোশনাল হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। মুহূর্তের মধ্যে তার দাদির ভেতর থেকে ওই পার্সোনালিটি আবারও চলে যায়। নরিও বুঝতে পারে যে তার দাদি সব সময় তার পাশে আছে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কাছেও বেশ মজার লেগেছে পুরো মুভিটি। আপনাদের কাছেও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমার মতো মুভি লাভার্সদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।